রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত যারা করেছেন এবং যে পদ্ধতিতে করেছেন তার সাথে তোফায়েল আহমেদ সাহেব জড়িত ছিলেন। যে শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করবার জন্য ফোর্স আসে, তখন শেখ মুজিব তোফায়েল আহমেদকে ফোন করেছিলেন যে তুমি তোমার ফোর্স পাঠাও, আমাকে ঘিরে ধরে রাখা হয়েছে। তখন উনি কোনো রেসপন্স করেন নাই। যারা বাংলাদেশ তৈরিতে ভূমিকা রেখেছেন বিশেষত তাদেরকেই কিন্তু এইভাবে আক্রমণ করা হবে। কেন মুক্তিযুদ্ধের প্রতি এত কিছু কিছু মানুষের এত রাগ? আংশিকভাবে তো মাহফুজের সাথে আমি একমত। কারণ হচ্ছে এই সংসদই তো আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার যে অর্ডিন্যান্স ছিল সেটাকে তো র্যাটিফাই করেছে। সরকারি দল বিরোধী দল সবাই মিলেই করেছে। তাহলে একই সংসদ আবার আওয়ামী লীগের একজন নেতা যিনি এই গত 17 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অংশ ছিলেন, শুধু অংশ ছিলেন না, আপনার ঐতিহাসিক অনেকগুলো ঘটনার সাথে বাংলাদেশ রাষ্ট্র যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সময় তার সাথে তিনি জড়িত ছিলেন। তার মুক্তিযুদ্ধের আগের সময়টাতে তার আবার অর্জন আছে। 60-এর দশকের প্রমিনেন্ট ছাত্রনেতা ছিলেন, ডাকসু ভিপি ছিলেন, ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। এগুলো তার আবার অবদানের জায়গা। কিন্তু মোটা দাগে স্বাধীন বাংলাদেশে যদি আপনি অনেকগুলো কঠিনভাবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত যারা করেছেন এবং যে পদ্ধতিতে করেছেন তার সাথে তোফায়েল আহমেদ সাহেব জড়িত ছিলেন। কিভাবে করেছেন দেখেন, 72 থেকে 75 সালের ভিতরে তিনি হচ্ছে রক্ষী বাহিনীর প্রধান ছিলেন। রক্ষী বাহিনী কি? একটা মার্সেনারি ফোর্স, যারা এই র্যাব গত 16-17 বছরে যা করেছে, গুম খুন, রাজনৈতিক ভিন্ন মতের জন্য আপনাকে হত্যা করা, লাশ ফেলে দেওয়া, হাজারে হাজারে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে তুলে এনে নির্যাতন নিপীড়ন করা, এবং রাষ্ট্রীয় আইন দিয়ে এই রক্ষী বাহিনীকে তখন আপনার ইন্ডেমনিফাই করা হয়েছিল যে তাদের কোনো বিচার, তাদের কোনো অভিযোগকে বিচারের মুখোমুখি করা যাবে না। এই তোফায়েল আহমেদ সাহেব উনি শেখ মুজিবের রাজনৈতিক সচিব ছিলেন। এবং দেখবেন যে শেখ সেলিম আওয়ামী লীগের নেতা যে ছিলেন, তিনি পার্লামেন্টে পর্যন্ত তোফায়েল আহমেদ সাহেবের ব্যাপারে অভিযোগ করেছেন যে শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করবার জন্য ফোর্স আসে, তখন শেখ মুজিব তোফায়েল আহমেদকে ফোন করেছিলেন যে তুমি তোমার ফোর্স পাঠাও, আমাকে ঘিরে ধরে রাখা হয়েছে। তখন উনি কোনো রেসপন্স করেন নাই। তো শেখ সেলিম কিন্তু অভিযোগ করেছিল যে রক্ষী বাহিনীর তো হাজার হাজার লোক তার অধীনে ছিল, সে তো এগিয়ে আসে নাই। আওয়ামী লীগের অভিযোগ ছিল তোফায়েল আহমেদ সাহেবের ব্যাপারে। থার্ড যেটা হচ্ছে যে আমাদের প্রশাসনকে ধ্বংস করবার জন্য যারা যারা কাজ করেছে, আমাদের ব্যুরোক্রেসিকে, আমলাতন্ত্রকে, তার জনক যদি বলেন তাহলে সেটা তোফায়েল আহমেদকে বলতে হবে। যারা সরকারি চাকরির সাথে মানে মানে যুক্ত অথবা এই রিলেটেড হিস্ট্রি জানেন তারা জানবেন তোফায়েল ক্যাডার নামে একটা স্ল্যাং শব্দ ব্যবহার করা হয়। আপনি দেখবেন যে সাবেক যে সিইসি ছিল নুরুল হুদা, যাকে আপনার গ্রেফতার করা হয়েছে, সে কিন্তু এই তোফায়েল ক্যাডারের লোক। তোফায়েল ক্যাডার বলতে কি, যারা কোনো পরীক্ষা ছাড়া সরকারি কর্মকর্তা হয়েছেন শুধুমাত্র চিরকুটের মাধ্যমে। তোফায়েল আহমেদ কাগজে করে ছোট্ট চিরকুটে লিখে দিত তাকে এই পদে এই সময় এখানে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হোক। এইভাবে শত শত সাবেক ছাত্রলীগ, আওয়ামী লীগ, রক্ষী বাহিনী, পলাতক গুন্ডা মাস্তান কোনো যোগ্যতা ছাড়া সরকারি চাকুরি পেয়েছে। এই তোফায়েল ক্যাডার দিয়ে বাংলাদেশের আমলাতন্ত্রকে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশে যারা ধ্বংস করে দিয়েছে তিনি তার মধ্যে একজন। এবং গত 16-17 বছর আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিলেন, এই অবৈধ সংসদের এমপি মন্ত্রী সব সুযোগ সুবিধা তিনি নিয়েছেন। অতএব সেই জায়গাতে এই সংসদ যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আইসিটিতে আওয়ামী লীগের নেতাদের বিচার চলছে, তেমন একটা জায়গায় এখনো রাজনৈতিক কোনো সমঝোতা, রিকনসিলিয়েশন হওয়া না হয়েই তাদের ব্যাপারে এত শোক প্রস্তাব আনবার যেই প্রচেষ্টাটা আমরা দেখলাম এবং যেই এক্সাম্পলটা সেট করা হয়েছে, এটা সার্টেনলি 24 পরবর্তী বাংলাদেশে দুঃখজনক। এবং এটার জন্য সরকারকে একটা জবাবদিহিতা যেমন করা জরুরি, বিরোধী দলকেও এটার জবাবদিহিতা করতে হবে। যে কারণ বিরোধী দলের কেউ এটার প্রতিবাদ করেন নাই, সেটা জামাত হোক, এনসিপি হোক, পার্লামেন্টে দাঁড়িয়ে তারা কেন এটা প্রতিবাদ করলেন না? যে কাদের জন্য শোক প্রস্তাব আনা হচ্ছে, ব্যাপারটা কীরকম তারা নাম জানতেন না? তাদেরকে বলা হয়নি? স্পিকার মহোদয় শুধু বলেছেন 16 জনের জন্য শোক প্রস্তাব, আমরা সবাই দাঁড়ায় দোয়া মোনাজাত করলাম, ব্যাপারটা কীরকম? তো সেইখানে অবশ্যই সরকারকে ও বিরোধী দল পুরো সংসদকে এই জবাবদিহিতা করতে হবে, ইনক্লুডিং মাননীয় স্পিকার, যে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কি বলে আজকে আপনারা এই মানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্মানের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন। আওয়ামী লীগকে সফটলি এলাকাতে মিছিল মিটিং যেটা চলছে সেটার মাধ্যমে যেটা চলছে, তার পাশাপাশি সংসদেও তাকে পুনর্বাসন করবার চেষ্টা চলছে।
তো এই প্রক্রিয়াটার একটা জবাবদিহিতা আমরা সংসদের কাছ থেকে, সংসদের যিনি বস মাননীয় স্পিকারের কাছ থেকে আমরা শুনতে চাই। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দেখুন, এই শোক প্রস্তাব তো এর আগেও হয়েছে এবং যারা যুদ্ধাপরাধের দায়ে দুটো বিষয় উল্লেখ করেছেন মাহফুজ আলম। হ্যাঁ, কিন্তু ভাই তো সেই প্রসঙ্গে কোনো কথা বললেন না। তার মানে যদি সেইখানে আপত্তি থাকে তো আপত্তি তো যুদ্ধাপরাধের ব্যাপারেও ছিল। তো আপত্তির ক্ষেত্রেও কিন্তু অনেক ভাগযোগ আছে এবং সেই জায়গায় আপনি দেখুন যে এই রক্ষী বাহিনীর প্রধান বলা হলো, আপনি যে কোনো জায়গায় যে কোনো তথ্য যদি আপনি দেন আপনি একটু চেক করলেই পাবেন ক্যাপ্টেন ANM নুরুজ্জামান হচ্ছেন রক্ষী বাহিনীর প্রধান। এবং সেখানে যে ছিল, আমি এখানে কোনো কারো পক্ষে সাফাই গাছি না, এটা ঐতিহাসিক সত্য যেগুলো। এখন ধরেন বিভিন্ন তথ্য থাকে, তো আমরা যখন বর্তমানে যা হচ্ছে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুক্রবার দিন, একটা নৈরাজ্য চলছে, ইচ্ছা মতো যা খুশি ইতিহাস বলে দেওয়া হচ্ছে, রাজনৈতিক নেতাদেরকে হীন চরিত্র হিসেবে প্রমাণ করা হচ্ছে যে তারা অত্যন্ত খারাপ চরিত্র। এটার কারণটা কি? যারা বাংলাদেশ তৈরিতে ভূমিকা রেখেছেন বিশেষত তাদেরকেই কিন্তু এভাবে আক্রমণ করা হবে। যারা যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির আদেশ হয়েছিল তাদেরকে নিয়ে যখন শোক প্রস্তাব করা হলো, তাদেরকে নিয়ে কিন্তু একটি শব্দ ব্যয় করা হবে না। এই যে একটি চরিত্র হননের যে চেষ্টা, এলো পাথারি চেষ্টা, এটার কারণ কি? কারণ হচ্ছে ওই যে মুক্তিযুদ্ধে একটি রাজনৈতিক দলের বিশেষ অবদান। এই যে এই ট্র্যাক রেকর্ডটি কি করে ভাঙা যায়? ওই ভাঙতে গেলে চরিত্র হনন করতে হবে, তখন বলতে হবে ভারতীয় দোসর, তখন বলতে হবে ইত্যাদি ইত্যাদি নানান রকম অপমান সূচক নানান ধরনের কথা, এবং যেটার সাথে কোনো ঐতিহাসিক প্রামাণ্য দালিলিক প্রমাণ থাকবে না। আপনি দেখুন যে রক্ষী বাহিনীর যেই সমস্যার কথাগুলো আসে বিভিন্ন জায়গায়, এটা তো কেউ অস্বীকার করছে না। হ্যাঁ, অনেক কিছুই ঘটেছে এবং সেটা একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত দেশ, মাত্র একটি সদ্য স্বাধীন একটি দেশ, যাকে অনেকে স্বীকৃতিও দেয়নি তখন। পেয়ারের পাকিস্তানও তাদের স্বীকৃতি দেয়নি, পেয়ারের অন্যান্য ইসলামিক দেশগুলোও দেয়নি। তো সেই ক্ষেত্রে এত নানান রকম সমালোচনা বা নানান রকম প্রতিবন্ধকতার মাধ্যমে যেই দেশটির আত্মপ্রকাশ, ওই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরুতেই কিন্তু তার ভারতীয় সৈন্যগুলোকে এখানে যারা ছিলেন তাদেরকে প্রথম দফাতেই পাঠিয়ে দিলেন। এবং যদি সেটা বারবার বলা হচ্ছে অঙ্গরাজ্য বানানোর চেষ্টা, অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা করতে হবে কেন? সরাসরি অঙ্গরাজ্যই তো করে ফেলতে পারতেন। সে তার জন্য এত জেল, তার জীবনের 3 ভাগের 1 ভাগই জেলে কাটিয়ে দিতে হলো কেন? এবং তার এই যে তোফায়েল আহমেদ, তিনি তার যে রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা আমরা জানি, ছাত্র আন্দোলন, মানুষের যে এই বিপুল আত্মত্যাগ, কি কারণে? আপনি এটাকে বলা হয় 71-এর চেতনা ব্যবসা। এই ব্যবসা কেন শুধুমাত্র আমাদেরকেই কাউকে করতে হয়? এই ব্যবসা কেন সবাই মিলে আমরা করি না? কারণ দেশটা তো আমাদের সবারই। যদি এটা ব্যবসায়ী হয়ে থাকে, এই দেশের জন্য এই ব্যবসা আমরা সবাই করি না কেন? কেন মুক্তিযুদ্ধের প্রতি এত কিছু মানুষের এত রাগ ওই পাকিস্তান থেকে ভাঙলো কেন? এবং এই জায়গাতেই এই যে এই বিরুদ্ধ যাত্রার কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে হয় যে এই নৈরাজ্য কেন কারা তৈরি করতে চায়? যারা সব কিছু ভেঙে দিতে চায়, যারা সকল সুবচন নষ্ট করতে চায়, যারা শ্রদ্ধা, সিনিয়রদের প্রতি শ্রদ্ধা, নানান রকম আমাদের যে পারম্পর্য, যেই রকম শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক আমাদের, এই সব কিছু কেন আমরা নষ্ট করে দিচ্ছি? কেন লাগাতার মাজার ভাঙা হলো? কেন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো? কেন পাকিস্তানকে হানাদার বাহিনী বলা হলো BCS পরীক্ষায়? কেন মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হলো? সব কিছুই কেন অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় হলো? এই অন্তর্বর্তীকালীন সরকার কেন একটি সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তিকে এভাবে পৃষ্ঠপোষকতা করে একটি পটভূমি তৈরি করলেন যাতে তারা জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারে? এবং এই জায়গায় আপনি দেখুন, আজকে যখন সংসদে আমরা এই দৃশ্যটি দেখছি যে তোফায়েল আহমেদ সহ 16 জনের ব্যাপারে শোক প্রস্তাব এবং সকলেই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে, সেইগুলো কিন্তু একটি ভালো উদ্যোগ বলে, ইতিবাচক উদ্যোগ বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা রাজনীতিতে যত বেশি অন্তর্ভুক্তিমূলক আচরণ করতে পারবো, সেখানে কিন্তু জামায়াতে ইসলামীকেও আমরা অন্তর্ভুক্তিমূলক আচরণের মধ্যেই চাই। এবং তাদের যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন তাদের ব্যাপারে বিচার হবে, দলগতভাবে তাদের যে ভূমিকা ছিল সেটা হবে, কিন্তু তাকে দেশ থেকে বের করে দেওয়ার কোনো
দাবি আসতে পারে না। ঠিক একইভাবে যারা অন্যান্য দলগুলো আছে কথায় কথায় অমুককে আমরা বের করে দিব, তমুক ভারতীয় দোসর, তমুক ভারতীয় দালাল, তমুক এটা তমুক সেটা, এই জাজমেন্ট করার দায়িত্ব কিন্তু একটা আইন বিভাগ আছে, একটা আইন আদালত আছে। আপনার কোনো অভিযোগ থাকলে সেখানে যান। আপনি 5 জন 10 জন মিলে আপনারা বলে দিচ্ছেন অমুককে বের করে দাও, তমুককে এটা করো, তমুককে সেটা করো। সেইটার অন্তর্বর্তী সরকারের সময় এই মাহফুজ সাহেবরাই সেটা চালু করেছে। কিন্তু জনাব মাহবুব আজিজ, আমি একটু শেষ করি। 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমা চায়নি, দায় স্বীকার করেনি, কিন্তু কোনো কারণে কি আমরাই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি রাজনীতিতে? আওয়ামী লীগ ক্ষমা চায়নি, সেটার দায় তারা বহন করবে। আপনি তাকে নির্বাচনের মাধ্যমে লাল কার্ডের ব্যবস্থা করতেন, আপনি আমি মিলে ঠিক করে দেব যে অমুক ফ্যাসিস্ট, তাহলে তো জামায়াত ইসলামীকেও আমাদের ঠিক করে দিতে হয় যে তারা 30 লক্ষ মানুষের বিরুদ্ধে যেভাবে যা দিয়েছিল, তারা কি করে প্রাসঙ্গিক হচ্ছে রাজনীতিতে। অর্থাৎ কারো ক্ষেত্রে আপনি এক ফল আরেকজনের জন্য আরেক ফল তো করতে পারেন না। এই বিভাজন রাজনীতিতে এক ধরনের স্বার্থ বুদ্ধি বলে মনে হয়। আপনার আওয়ামী লীগের মতো একটি বড় দলকে আপনি যদি অনুপস্থিত করে রাখেন রাজনীতিতে, এটা খুব বেশি দিন রাখতে পারবেন না। এটা যুক্তিসঙ্গতভাবে সম্ভব নয়, এবং যখন সম্ভব নয় তখন সেটা মাথাচাড়া দিবে নানাভাবে।